আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। সবাই বাসায় আছো। করোনার এই সময় স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকছো, বাসায় নিয়মিত লেখাপড়া করছো, অনলাইন ক্লাসগুলো করছো। আমি প্রত্যাশাই করি তোমাদের কাছে যাতে তোমরা পড়ালেখা থেকে সরে না যাও। আমার নাম তো তোমরা সবাই জানো, ফারজানা ইয়াসমিন। আমি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আজকে ভাষা, যেটা আমরা শুরুতেই পড়ি এবং আমরা অনেক পড়েছিও, সেই ভাষা নিয়ে আলোচনা করব। ভাষা আমরা শুরুতেই জানি যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমটাই হচ্ছে কি ভাষা। সেই ভাষা হতে পারে কিভাবে? ইশারা ইঙ্গিতের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে, অথবা চিত্র প্রদর্শন করে ইত্যাদি ভাবে আমরা কি করতে পারি? মনের ভাব একে অন্যের মাধ্যমে কি করতে পারি? প্রকাশ করতে পারি, বিনিময় করতে পারি। তোমাদের এই বইয়ে যে আমাদের তো বহু নির্বাচনী প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আর যেগুলি আলোচনা বা লেখার দরকার আমি বোর্ডে লিখে দিব, এবং যেগুলি খুব গুরুত্বপূর্ণ টপিকস সেগুলো তোমরা বইয়ের মধ্যে দাগ দিয়ে নিবে। আমাদের বইয়ে মানুষ ভাষা সম্পদের অধিকারী, ভাব প্রকাশের প্রয়োজন থেকে ভাষার উদ্ভব, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বুদ্ধ ধ্বনি সমষ্টি হচ্ছে কি ভাষা। মানে একজনের কাছে আমি আমার মনের ভাব প্রকাশ করলাম, তাকে বুঝতে হবে, তাহলে সেটাই হচ্ছে কি ভাষা। মানুষের উচ্চারিত অর্থবহ, অর্থ থাকতে হবে, অর্থবহ বহুজন বুদ্ধ ধ্বনি সমষ্টি হচ্ছে কি ভাষা। ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। আমি তোমাদের মনে রাখার জন্য আবারও বলছি, মানুষের উচ্চারিত অর্থবহ, অবশ্যই অর্থ থাকতে হবে। আমি আমার যে ভাব বিনিময়টা করছি বা ভাবের আদান প্রদানটা করছি সেটার অর্থ থাকতে হবে, এবং বহুজন আমি যার সাথে করছি বা সেটা কি বোধগম্য হতে হবে। ওই ধ্বনি সমষ্টি হচ্ছে কি ভাষা। মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বুদ্ধ ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। এক কথা মানুষ কি বলতো, কি বলছি? ভাষা কি? মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বুদ্ধ ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। এক কথা মনের ভাব প্রকাশ করার মাধ্যমটাই হচ্ছে কি ভাষা। পরস্পর ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকম ধ্বনি ব্যবস্থা। ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক। তাহলে এখানে আমরা অবশ্যই বলে পেন্সিল থাকলে নিচে দাগ দিব। ভাষাটা কি? ভাষা হচ্ছে, দাগ দিয়ে নাও তোমরা সবাই বইয়ের মধ্যে। ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ, অর্থবহ প্রণালীবদ্ধ, অর্থবহ প্রণালীবদ্ধ অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক। ধ্বনি প্রতীক। তোমাদের বই সবাই আশা করি বই সামনে নিয়ে বসেছ। বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে নিচে দাগ দিয়ে নাও। আমাদের যেহেতু একটা বহু নির্বাচনী পরীক্ষা আছে, বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে আমাদের এই গুরুত্বপূর্ণ টপিকগুলো থাকতে পারে। তাহলে ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক। মানুষ তার কণ্ঠ নিশ্চিত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয়, তাই ভাষা বা ল্যাঙ্গুয়েজ। ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ভাষা একটি উন্নত মাধ্যম। দাগ দাও নিচে, সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ভাষা একটি উন্নত মাধ্যম।
মানব সভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম। আদিমকালে মানুষ যখন কোথায় থাকতো, গুহায় থাকতো বা গুহাবাসী বন্য ও অভব্য ছিল, তখন মানুষ নিজের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল কি বলতো? ইশারা ইঙ্গিত। কি বললাম আমি? ইশারা ইঙ্গিত, অঙ্গভঙ্গি ইত্যাদি। এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে কি বিবেচ্য। বস্তুত আদিকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করত সেগুলো হচ্ছে কি ইশারা ইঙ্গিত। সেগুলো কি বলতো? এক নম্বর হচ্ছে ইশারা ইঙ্গিত। দুই নাম্বারটা কি বলতে পারবে তোমরা? অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। তিন নাম্বারটা হচ্ছে কি চিত্রকলা প্রদর্শন বা চিত্র ইত্যাদি। চিত্র ইত্যাদি। তাহলে তিনটা নাম আমি কি বললাম? আদিকালে মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করা হতো তার মধ্যে কি কি থাকতো? ইশারা ইঙ্গিত, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, আর একটা হচ্ছে চিত্র। সৃষ্টির প্রথম যুগে সভ্যতার সোপানে প্রথম পদক্ষেপ হলো সংঘবদ্ধ হয়ে কাজ করা, মানে একসাথে সবাই কাজ করা, আর এই থেকেই তৈরি হলো সমাজ। কালের যাত্রায় মানুষ যখন সংঘবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো তখন সে বুঝতে পারলো যে কেবল ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। নিরন্তর প্রচেষ্টা, বুদ্ধি ও সাধনার মাধ্যমে কালক্রমে মানুষ ধ্বনির প্রণালীবদ্ধ উচ্চারণে ব্যবহারে সক্ষম হলো। মানুষের কণ্ঠ নিশ্চিত বাগধ্বনি ভাষা হিসেবে কি হলো? গৃহীত হলো। বলা বাহুল্য ইঙ্গিতের মাধ্যমে ভাবের আদান প্রদান করা যায়, কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। তোমরা পেন্সিল দিয়ে নিচের অংশে দাগ দিয়ে নাও। কণ্ঠধ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। অনুভূতি প্রকাশের মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম কি প্রক্রিয়া। তোমরা আশা করি বইয়ের মধ্যে নিচে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রেখেছো। আমি আবারও বলছি, কণ্ঠধ্বনি হচ্ছে আমরা ইশারা ইঙ্গিত বলো, চিত্র প্রদর্শন বলো, যেভাবেই বলি না কেন, অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়াই বলো বা যেভাবেই বলি না কেন, আমরা কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না। আমাদের কিছু কি অসম্পূর্ণই থেকে যায়। সেক্ষেত্রে কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ শুকনাতি শুকনো ভাব প্রকাশে সক্ষম। তাই আমরা ভাষা বলতে বুঝি বাকযন্ত্র সৃষ্ট সর্বজনবদ্ধ ধ্বনি সমষ্টি। অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ, জিহ্বা, উষ্ঠ, দন্ত, নাসিকা, মুখ বিবর প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। দেখো, ভাষা সম্পর্কে বিভিন্ন ভাষাবিদ বিভিন্নভাবে কি সংজ্ঞা দিয়েছেন। মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে কি বলা হয়? ভাষা বলা হয়। এ সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, তার মতে মনুষ্য জাতিদের ধ্বনি বা ধ্বনি সকল ধারা মনের ভাব প্রকাশ করে, তার নাম কি? ভাষা। তার নাম ভাষা। আমাদের ভাষার সংজ্ঞাটা দেওয়া থাকে এবং কারো উক্তি ছিল, সেটাও কিন্তু আমাদের বহু নির্বাচনীতে থাকে।
কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন? মনুষ্য জাতি যে ধনী বা ধনী সকল দ্বারা মনের ধনী সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। বলো তো এটা কার উক্তি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মনুষ্য জাতি যে ধনী বা ধনী সকল ধারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। আমার সাথে সাথে আবার বলো তো তোমরা, মনুষ্য জাতি যে ধনী বা ধনী সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে কি? ভাষা। এটা কার উক্তি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে আমরা আরেকজন কি তার ভাষা সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে কি বলা হয়? ভাষা। তাহলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন দেখো তো তোমরা, মনের ভাব প্রকাশ করার জন্য, আমি আবার আস্তে আস্তে বলছি, মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্র যেমন জীবান কি কণ্ঠ বিভিন্ন বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে কি বলা হয়? ভাষা বলা হয়। এক কথায় মনের ভাব প্রকাশ করার মাধ্যমটাই হচ্ছে কি? ভাষা। এখন ভাষা তো কি ইশারা ইঙ্গিত হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হতে পারে, চিত্রের মাধ্যমে হতে পারে, তবে সবচেয়ে সর্বোত্তম প্রক্রিয়া হচ্ছে কি? কণ্ঠধ্বনি। আর কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। আমরা আশা করি ভাষা সম্পর্কে একটু বুঝতে পেরেছি। আগেও আমরা পড়েছি ভাষা। এখন আমরা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ভাষার বৈশিষ্ট্য। ভাষার বৈশিষ্ট্য 1 নাম্বার, ভাষা কণ্ঠ নিশ্চিত ধ্বনির সাহায্যে গঠিত। ভাষা কণ্ঠ নিশ্চিত ধ্বনির সাহায্যে গঠিত। ভাষা কণ্ঠ নিশ্চিত ধ্বনির সাহায্যে গঠিত। কি? ভাষা কণ্ঠ নিশ্চিত ধ্বনির সাহায্যে গঠিত। 2 ভাষার অর্থ দ্যোতকতা গুণ বিদ্যমান। ভাষার অর্থ দ্যোতকতা গুণ বিদ্যমান। এটা হচ্ছে ভাষার অর্থ দ্যোতকতা গুণ বিদ্যমান। 3 নাম্বারটা হচ্ছে ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এবং ব্যবহৃত। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এবং
ব্যবহৃত। 3 নাম্বারটা হচ্ছে ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। আচরণ ও অভ্যাসের সমষ্টি। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য ভাষার বৈশিষ্ট্যগুলি আমি আবারও তোমাদের পড়ে শোনাচ্ছি। 1 নাম্বার, ভাষা কণ্ঠ নিশ্চিত ধ্বনির সাহায্যে গঠিত। 2 নাম্বার, ভাষার অর্থ দ্রুতকতা গুণ বিদ্যমান। 3 নাম্বার, ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এবং ব্যবহৃত। 4 নাম্বার, ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। আশা করি তোমাদের মনে থাকবে। দেখো, দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। অবশ্যই পেন্সিল দিয়ে তোমরা বইয়ের মধ্যে দাগ দিয়ে নাও। ভাষার পার্থক্য পরিবর্তন কিভাবে ঘটে? দেশ কাল ও পরিবেশ ভেদে। দেশ কাল আর পরিবেশ ভেদে। দেশ কাল এবং পরিবেশ ভেদে। দেশ আমাদের বহু নির্বাচনীতে প্রায় পরীক্ষায় থাকে দেশ কাল ও পরিবেশ ভেদে। দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে। আদি মানবের যে ভাষা ছিল, কালের প্রবাহে তা পরিবর্তিত হয়ে বহু ভাষার জন্ম দিয়েছে। এজন্য আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। যেমন বাংলাদেশে কোন ভাষা বলতো? বাংলা ভাষা। ইংল্যান্ডে ইংরেজি ভাষা, জাপানে জাপানি ভাষা, রাশিয়ায় রুশ ভাষা ইত্যাদি। আরেকটা নিচে দাগ দেওয়া, বর্তমানে পৃথিবীতে 3,500-এর উপর ভাষা প্রচলিত আছে। কত হাজারের বেশি? 3,500-এরও বেশি। 3,500-এরও বেশি। 3,500-এরও বেশি সাড়ে 3,000-এরও উপর ভাষা প্রচলিত আছে। 3,500-এর উপর ভাষা প্রচলিত আছে। তাহলে বলো তো আমার সাথে সাথে, পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? 3,500-এরও উপর ভাষা প্রচলিত আছে। কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে থাকে? আমি আগেই তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, দেশ কাল এবং পরিবেশ ভেদে। দেশ কাল এবং পরিবেশ ভেদে। দেখো, পরের টপিকসে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। বাংলা ভাষা 1000 বছরের পুরনো। বাংলা ভাষার উৎসমূলে যে ভাষার সন্ধান পাওয়া যায় তার নাম ইন্দো ইউরোপীয় মূল ভাষা। কি বললাম আমি? ইন্দো ইউরোপীয় মূল ভাষা। ইন্দো ইউরোপীয় মূল ভাষা। ইন্দো ইউরোপীয় কি মূল ভাষা। ইন্দো ইউরোপীয় মূল ভাষা। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, কারণ তোমাদের বহু নির্বাচনীতে কিন্তু এসব প্রশ্ন থাকতে পারে। আজ থেকে প্রায় 5,000 বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূভাগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল। সময়টা কবে? 5,000 বছর পূর্বে। আবার আমার সাথে সাথে বলো, কবে? 5,000 বছর পূর্বে। এই ইন্দো ইউরোপীয় মূল ভাষাই হলো বাংলা ভাষার আদি উৎস। তাহলে বাংলা ভাষার আদি উৎস কি? এটা হচ্ছে বাংলা ভাষার আদি উৎস। তাহলে বাংলা ভাষার আদি উৎস কি? ইন্দো ইউরোপীয়
ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষাই হলো কি, মূল ভাষাই হলো বাংলা আদি উৎস। তবে এই আদি উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপেই বাংলা ভাষার জন্ম হয়নি। ভাষার স্বাভাবিক পরিবর্তন ও বিবর্তনের ধারায় অনেক কাল ধরে অনেকগুলো স্তর পেরিয়ে সপ্তম শতকে, সময়টা কবে নিচে দাগ দাও, সপ্তম শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। তবে বাংলা ভাষার উদ্ভব কাল নির্ণয়ে পণ্ডিতগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কাল 650 খ্রিস্টাব্দ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সনটা নিচে দাগ দাও, 600 উদ্ভব। তার মতে বাংলা ভাষার উদ্ভব কাল কবে বলতো, 650 খ্রিস্টাব্দ। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 খ্রিস্টাব্দকে বাংলা ভাষার উদ্ভব কাল বলে মনে করেন। তাহলে আমি আবারও বলছি, বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষা হচ্ছে বাংলা ভাষার কি আদি উৎস। সপ্তম শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কাল 650 খ্রিস্টাব্দ। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 খ্রিস্টাব্দকে বাংলা ভাষার উদ্ভব কাল বলে তিনি মনে করেন। এখন আমরা যে মোটামুটি ভাষা সম্পর্কে একটু জানলাম। এখন ভাষার তো প্রকারভেদ আছে। দেখো, সাধু ও চলিত রীতি। বাংলাদেশে মানুষ তাদের মনের ভাব প্রকাশের জন্য যে ভাষা ব্যবহার করে তার নাম কি, বাংলা ভাষা। বাংলাদেশের বাইরেও ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসামের করিমগঞ্জ ও কাছাড়ের অধিবাসীদের একটি অংশের মাতৃভাষা কি, বাংলা। এই পৃষ্ঠা নিচে তোমরা দাগ দাও। বস্তুত দেশ, জাতি, ধর্ম নির্বিশেষে বাঙালি সমাজে ব্যবহৃত শব্দ নিয়ে বাংলা ভাষা গঠিত। বাংলা ভাষা প্রায় 1500 বছর পুরনো। নিচে দাগ দাও, বাংলা ভাষা কত হাজার বছর পুরনো, 1.5। বাংলা ভাষা 1500 বছরের, 1500 বছরের পুরনো, 1500 বছরের পুরনো। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে বাংলা ভাষা বিভিন্ন রূপের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, পৃথিবীর সব ভাষারই 2টি রূপ দেখা যায়। পৃথিবীর সব, এটার নিচে দাগ দাও, কয়টি রূপ দেখা যায়, 2টি। কয়টি রূপ দেখা যায়, 2টি। একটা হচ্ছে কি লেখার ভাষা, অন্যটি হচ্ছে মুখের ভাষা। একটি হচ্ছে কি পৃথিবীর সব দেশে আছে, একটি লেখার ভাষা আর একটি হচ্ছে কি মুখের ভাষা। ভাষারীতির দিক থেকে বাংলা ভাষার 2টি রূপ বা রীতি লক্ষ্য করা যায়। একটি হচ্ছে সাধু, আরেকটি হচ্ছে কি চলিত ভাষা। একটি হচ্ছে সাধু ভাষা, আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে সাধু ভাষা, আরেকটা হচ্ছে কি সাধু ভাষা, আরেকটা কি চলিত ভাষা। সাধু ভাষা, প্রথমটা হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ। বাংলা সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগের পদ্যই ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র, দলিল, দস্তাবেজে গদ্যের ব্যবহার দেখা গেলেও তা ছিল খুবই সীমিত। ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা গদ্যে গ্রন্থ প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। 1800 খ্রিস্টাব্দের, নিচে দাগ দাও সবাই, 1800 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফুট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। তাহলে কোন কলেজকে কেন্দ্র করে বলতো, ফুট উইলিয়াম কলেজকে। আর কলকাতায় উপস্থিত কোথায়, এটা প্রতিষ্ঠিত কোথায়, কলকাতায়। এবং কত খ্রিস্টাব্দে বলতো, 1800 খ্রিস্টাব্দে। সেদিনকার লেখকগণ গদ্য গ্রন্থ রচনা করতে গিয়ে তারা মূলত নির্ভর করলেন সাধুজনের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার উপর। এভাবে 19 শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। সাধু ভাষা সম্পর্কে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। নিচে দাগ দাও সবাই,
সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এর চর্চা সর্বত্র প্রচলিত থাকাতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে। বস্তুত বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষার অনুসরণ তৎসম শব্দবহুল যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলেন তাই সাধু ভাষা হিসেবে স্বীকৃত। সাধু ভাষা সম্পর্কে অনেকে অনেক কি সংজ্ঞা দিয়েছেন। সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার সংস্কৃত শব্দ সম্পদ, ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ এবং ব্যাকরণ সিদ্ধ উপাদান ব্যবহার করিয়া ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালীর অনুসরণ পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে পরিবর্তিত হয় তাহাকে সাধু ভাষা বলে। উক্তিটি করেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। মূলত যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণ রূপে বর্তমান থাকে তাই সাধু ভাষা। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে আমরা সাধু ভাষার মধ্যে খেয়াল করব, এটা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ কি বর্তমান থাকবে কি, সেক্ষেত্রে আমরা বুঝবো কি সাধু ভাষা। যেমন তাহারা খেলিতেছে, তাহারা খেলে, এখানে তাহারা সাধু ভাষা, খেলিতেছেও সাধু ভাষা। এখানেও সর্বনাম এবং ক্রিয়াপদ, এটা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদ। এখন সাধু ভাষার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো সর্বনাম ও ক্রিয়াপদের কি থাকবে, পূর্ণরূপ থাকবে। সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ থাকবে বা ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ থাকবে। এখন চলিত ভাষা কোনো একটি প্রধান ভাষার আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথ্যরূপ বা মৌখিক ভাষা ব্যবহৃত হয়। মুখের ভাষাকে লিখিত ভাষায় ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষার প্রচলন হয়। তবে সবার মুখের ভাষায় চলিত ভাষা নয়, কারণ মুখের ভাষা অঞ্চল ভেদে কি হয় বলতো পরিবর্তন হয়। তাই নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও সৃষ্ট জনের মৌখিক ভাষাকে চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় এবং কলকাতায় ভদ্র শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাটিকে অল্প বিস্তর পরিমার্জিত করে একটি সর্বজনবোধ্য আদর্শ কথ্য ভাষা গড়ে তোলা হয়। এটাই হলো বাংলার আদর্শ চলিত ভাষা। বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ এই আদর্শ ভাষাতে পারস্পরিক ভাবের আদান প্রদান করে থাকে। চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা। নিচে দেখবে চলিত ভাষা এবং বর্তমানে একাধারে লেখার ভাষা এবং মুখের ভাষা। চলিত ভাষা সম্পর্কে যে সংজ্ঞাগুলি দেওয়া আছে, দক্ষিণ পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানের ভদ্র শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষা সমগ্র বাংলাদেশের শিক্ষিত সমাজে কর্তৃক শ্রেষ্ঠ মৌখিক ভাষা বলে গৃহীত হইয়াছে। এই মৌখিক ভাষাকে বিশেষভাবে চলিত ভাষা বলে। উক্তিটি করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তদ্ভব শব্দ, সংকুচিত ক্রিয়া, রস্যীকৃত সর্বনাম পদ এবং লেখকের মনোভাব অনুসারে পদবিন্যাস প্রণালীর ব্যবহার সহজে স্বচ্ছন্দ, চটুল ও সর্বজনীন সাহিত্যিক গদ্যরীতি কলিকাতা ও ভাগীরথী তীরবর্তী অঞ্চলের মুখের ভাষার আদলে গড়িয়া উঠিয়াছে, তাহার নাম চলিত ভাষা। ডক্টর মোহাম্মদ এনামুল হক। মূলত যে ভাষা রীতিতে আমি কি বলছি তোমাদের সাধু ভাষার ক্ষেত্রে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ, আর চলিত ভাষার ক্ষেত্রে সর্বনাম এবং ক্রিয়াপদের কি সংক্ষিপ্ত রূপ আকারে ব্যবহৃত হয়, তাকেই চলিত ভাষা বলে। যেমন তারা খেলছে, ওরা ঘুমিয়ে রয়েছে, তারা সর্বনাম পদ আর ঘুমিয়েছে এখানে হচ্ছে ক্রিয়াপদ। প্রধানত ক্রিয়াপদ ও সর্বনাম পদের পার্থক্য বিবেচনা করে সাধু ভাষা চলিত ভাষা নিরূপণ করা হয়। নিচে দাগ দাও, সবার পেন্সিল থাকে বইয়ের মধ্যে। সাধু ভাষা এবং সর্বনাম ভাষার পার্থক্য বিবেচনা করেই সাধু ভাষা চলিত ভাষার কি ভাষা নিরূপণ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, তাহারা পড়িতেছে, বাক্যটিতে দুটি পদ আছে, তাহারা সর্বনাম পদ এবং পড়িতেছে আর কি পদ বলো তো তোমরা, ক্রিয়াপদ।
সাধু ভাষার উল্লিখিত পদ দুটিতে সর্বনাম পদ ও ক্রিয়াপদের পুনরূপ ব্যবহৃত হয়েছে। এবার বাক্যটিতে চলিত ভাষার রূপান্তর করলে তার রূপ দাঁড়াবে কি? তারা পড়ছে। কি দাঁড়াবে বলতো? তারা পড়ছে। আমি লিখছি বোর্ডে, তাহারা পড়িতেছে। তাহারা পড়িতেছে। এটা হচ্ছে আমার সর্বনাম পদ, এটা হচ্ছে আমার ক্রিয়াপদ। তাহলে তাহারা, তাহারা চলিত রূপ কি হবে বলতো? একটু আগে আমি তোমাদের বলেছিলাম, বলতো এটা হচ্ছে কি? পুনরূপ। এটা হচ্ছে কি? পুনরূপ। সংক্ষিপ্ত কি হবে? তারা পড়ছে। কি হবে? তারা তারা পড়ছে। তাহলে এটা হবে কি? কি সর্বনাম পদ, এটা হচ্ছে ক্রিয়াপদ। তারা পড়ছে, তারা পড়ছে। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে কি? পুনরূপ। তাহলে সাধু চলিত ভাষা নির্ণয় করতে হলে আমরা দুটো জিনিস খেয়াল করবো। একটা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদের পুনরূপ হচ্ছে সাধু ভাষা, আর সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চলিত ভাষা। এখন আমাদের সময় প্রায় শেষ। তোমাদের বাড়িতে আমি কিছু কাজ দিচ্ছি। ভাষা বইয়ের মূল বইয়ের মধ্যে যে ভাষার অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো আমি নিচে দাগ দিয়েছি সেগুলো তোমরা ভালো করে ভাষায় পড়বে। ভাষার বিভিন্ন সংজ্ঞা, প্রকারভেদ, সাধু ও চলিত ভাষা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনলাইন ক্লাসগুলো করার জন্য কি সবাইকে অনুপ্রাণিত করবে এবং নিজেও রীতিমতো অনলাইন ক্লাসগুলো করবে। এ বলে কি করছি, আমি বিদায় নিচ্ছি। সবাইকে অনেক 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 ধন্যবাদ।